বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। ফেনীতে প্লাবিত ৩০ গ্রাম, পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী, চট্টগ্রাম ও বরিশাল নগরীতে জলজটে চরম ভোগান্তি। প্রায় ১০০ পরিবার, এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল কিছু বাঁচাইতে পারে নাই। আলমারি টালমারি আমরা ফিলিস্তিনি রাস্তা তুলে এনেছি। আরেক বাড়িতে আমরা আশ্রয় নিছি। চিরামুড়ি আমাদের কাজ হবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণ গেল শিশুর। মিরসরাইয়ে ঝর্ণায় গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২। কক্সবাজার সৈকত থেকে আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে এরকম পাওয়ার পানি। ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। পিআর পদ্ধতিতে ভোট হলে সরকার ব্যবস্থা দুর্বল হবে বলছে বিএনপি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়াও সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে দাবি জামায়াতের। আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ হাইকোর্টের। রাতের ভোটে সহযোগিতার বিনিময়ে ফ্ল্যাট নেয়ার অভিযোগে ১২ সচিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। এবং মার্কিন শুল্ক আরোপে বাংলাদেশি রফতানিমুখী শিল্পে ক্ষতির শঙ্কা। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় দফা আলোচনা শুরু আজ। শর্তের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ। ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীতে ৩টি নদীর বাঁধ ভেঙে ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন বাসিন্দারা। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর ৪ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বন্ধ ঘোষণা করা হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। ভেঙে গেছে বাঁধ, হুহু করে লোকালয়ে ঢুকছে পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা। একে তো ভারী বৃষ্টি, তার উপর উজানের ঢল। পানির তোড়ে ভেঙে গেছে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের ১৫টি পয়েন্ট। প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ৩০টি গ্রাম। বন্ধ হয়ে গেছে শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ। দুর্যোগ মোকাবিলায় ১৩২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পিছনে অনেক বাড়িঘর আছে, প্রায় ১০০ পরিবার, এদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল কিছু বাঁচাইতে পারে নাই। অন্য বাড়িতে খাওয়ার দাওয়ার সবকিছু করতেছি, বাড়িতে এমনি পানি উঠছে। আমরা এখানে চিরামুড়ি আমাদের কাজ হবে না, আমাদের গাও শুকাবে না, আমাদের স্থায়ীভাবে বাঁচাই। জরুরি পর্যায়ে যে যোগাযোগ করার জন্য আমরা কন্ট্রোল রুম স্থাপন করেছি। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ভোগে পড়েছে আরেক জেলা নোয়াখালী। ২ দিনের বৃষ্টিতে সদর, কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সুবর্ণচরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ইতোমধ্যে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বৃষ্টিতে দৈনন্দিন কার্যক্রমের ছন্দপতন হওয়ায় দিশেহারা সাধারণ মানুষ। দূষিত পানি, আমরা মুভমেন্ট করতে পারতেছি না, কোর্ট কাছারি ঠিকমতো চলতেছে না, বাজার সদাইও চলতেছে না। ছেলে মেয়েদের স্কুলে যাওয়া, মানুষের জনজীবন একবার বিপন্ন হয়ে যায়। এদিকে বৃষ্টিতে বরিশাল নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পথঘাট তলিয়ে যাওয়ায় চলাচলে বেড়েছে দুর্ভোগ। বিপাকে পড়েছেন বাসিন্দারা। এছাড়া চট্টগ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। চট্টগ্রামে বর্ষায় নালায় পড়ে আবারও প্রাণহানি। এবার নগরীর হালি শহরে নালায় পড়ে হুমায়রা নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ঝর্ণায় গোসল করতে গিয়ে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ ২ জন।
কক্সবাজারের পেচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। সিসিটিভির ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বেলা 2:45টার দিকে একটি বল নিয়ে বিল্ডিং এর সামনে খেলছিল ছোট্ট হুমায়রা। খেলতে খেলতে হঠাৎ নালায় পড়ে যায়। প্রচন্ড স্রোত থাকায় স্ল্যাবের নিচে ঢুকে যায় তার ছোট্ট দেহটি। এই সময় কয়েকজনে মিলে তাকে তোলার চেষ্টা করেও পারেনি। পরে ঘটনাস্থল থেকে অন্তত 300 ফিট দূর থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে হুমায়রাকে। এই দুর্ঘটনার জন্য জলাবদ্ধতাকে দায়ী করছেন স্থানীয়রা। আমি অনেকক্ষণ খুঁজছি, দেখতেছি পাচ্ছি না, আমাকে সব টানে নিয়ে যাচ্ছে, এরকম পাওয়ার পানি ডুব দিয়ে আমি ওইখান থেকে ওই বাচ্চাটাকে মেয়েটাকে উদ্ধার করে আনি। এটা কর্পোরেশনের ড্রেন না, এই বিল্ডিং এর নিজস্ব ড্রেন। সকল বাড়ির মালিককে আমরা একটা অ্যালার্টনেসের জন্য বলবো যে ড্রেনগুলো নেটিং করে দেন। আমাদের পরিচ্ছন্ন কর্মকর্তাদের বলছি যে এখানে একটা ব্রেকেট দিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, আজকের মধ্যে একটা ব্রেকেট দিয়ে দেবে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আর না ঘটে। মঙ্গলবার সকালে ফেনী থেকে 3 বন্ধু মিরেশ্বরায়ে মেলখুম টেলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরো 2 যুবক। ঝর্ণায় গোসল করতে গেলে পানির তোড়ে 5 জনই ভেসে যান। বুধবার দুপুরে পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখনো 2 জন নিখোঁজ রয়েছেন। কক্সবাজারে পেচারদ্বীপ সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে একই ব্যাচে 2 শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হলো। এখনো নিখোঁজ রয়েছেন একজন। ফেরদৌস লিপি, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, জুলাই আন্দোলন প্রতিহতে হত্যার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারণাস্ত্র ব্যবহার করে সরাসরি গুলি ও গণগ্রেফতারের নির্দেশনাও দিয়েছিলেন তিনি। অজ্ঞাত একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওর সত্যতা পাওয়ার দাবি করেছে বিবিসি। প্রসিকিউটর জানান, প্রসিকিউশনের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। এটি বিচার কাজে স্বচ্ছতা বাড়াবে। নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, সবাইকে ওপেন নির্দেশনা দেওয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে, যেখানে তাদের পাবে গুলি করবে। সবগুলিকে অ্যারেস্ট করতে বলছিলাম, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পারবো ধরে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেটার লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। এই অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেটি সিআইডির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অডিও ফরেনসিক এক্সপার্টদের সংস্থা ইয়ারশট দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তন করার কোনো প্রমাণ মেলেনি। এমনকি অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম। এয়ারশটকে উদ্ধৃত করে বিবিসি জানায়, ফাঁস হওয়া কলটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল, যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল। প্রসিকিউটর গাজী তামিম বলছেন, তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ। টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে। তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন, এটি আসামি শেখ হাসিনার ভয়েস। আমরা সেটিকে বিচারের জন্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। তিনি আরো বলেন, এরই মধ্যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচার দৃশ্যমান হয়েছে। বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে। আমরা যে বক্তব্য ট্রাইব্যুনালে দেই, পরবর্তীতে দেখা যায় ন্যাশনালি এবং ইন্টারন্যাশনাল সংস্থাগুলো সেই বক্তব্য সমর্থনেই তাদের প্রতিবেদন প্রকাশ করে। নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে। বৃহস্পতিবার শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুলাল মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে আদালত অবমাননার এক কারাদণ্ড হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোষানলের শিকার বিএনপি।
দেশ বাঁচাতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান বিএনপি মহাসচিব। আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডাক্তার আব্দুল কুদ্দুস বুধবার সকালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে গণমাধ্যমে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার বিচারে উদাসীনতা রয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত। দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে মনে করি রেসপন্সিবল ফর দ্য কিলিং অফ থাউজেন্ডস অফ পিপল। আমরা আশাবাদী তার ট্রেনিং এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসিস্ট আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে। সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়া নির্বাচন ও সংস্কার সাংঘর্ষিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশ বাঁচাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে দ্রুত নির্বাচিত সরকারের বিকল্প নেই। যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই, আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন। নির্বাচন প্রয়োজন জনগণের জন্য। সরকার একটা নির্বাচিত সরকার দরকার, যে নির্বাচিত সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে। দেশকে এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান মির্জা ফখরুল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে আওয়ামী লীগ সরকার 16 বছর ক্ষমতায় থেকে গুম, খুন, হত্যা করেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বান দলটির। দেশ গড়তে জুলাই পদযাত্রায় চুয়াডাঙ্গার পথসভায় কথা বলেন নেতারা। স্লোগানে মুখর চুয়াডাঙ্গার বড়বাজার এলাকা। বৃষ্টি উপেক্ষা করেই মঞ্চে এনসিপি নেতারা। ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনার সরকার 16 বছর ক্ষমতায় টিকেছিল বলে মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ কে খুনি বাহিনী আখ্যা দিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে হত্যা করাই যেন তাদের একমাত্র দায়িত্ব। এ সময় ভারতের আধিপত্যবাদ আর মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপি নেতা। শেখ হাসিনার সরকার 16 বছর ধরে টিকেছিল, গুম, খুন, মানুষকে হত্যা করেছে এই ভারত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। গত 54 বছর ধরেই সীমান্তে মানুষ হত্যা হচ্ছে। বিএসএফ কোন সীমান্ত রক্ষী বাহিনী নয়, সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে ভারত সরকারকে। এমন মন্তব্য করে হত্যার নির্দেশদাতাকে বিচারের মুখোমুখি করতে তাকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহে পথসভার মধ্য দিয়ে শেষ হবে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে 9ম দিনের জুলাই পদযাত্রা। বৃহস্পতিবার খুলনা বিভাগের মাগুরা ও নড়াইলের একাধিক স্থানে পথসভা করার কথা রয়েছে দলটির। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে। বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার, নগদ টাকা, স্বর্ণালংকার লুট। ভোলায় শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্তকে আনুপাতিক পদ্ধতিতে ভোট হলে সরকার ব্যবস্থা দুর্বল হবে বলছে বিএনপি। বিষয়টি ঐকমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। আর জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের দাবি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়াও সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে পিআর পদ্ধতি। আহমেদ সালেহিনের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা সহ মৌলিক বিষয় সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে কিছু বিষয়ে ঐকমত্য তৈরি হলেও বেশ কিছু বিষয়ে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। পিআর পদ্ধতিতে ভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে বিতর্ক। জামায়াত ইসলাম বলছে, আনুপাতিক ভোট অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভূমিকা রাখার পাশাপাশি সংসদকে আরও বেশি প্রতিনিধিত্বশীল করবে। পিআর সিস্টেম যদি চালু হয় তাহলে ভোট চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কারণ পার্টিকুলার
সেন্ট্রাল লোক ভাববে এখানে জিতলে তো আমার কোনো লাভ নেই। আর বিএনপির দাবি পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে সরকার ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। বিষয়টি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবেও নেই বলে সময় সংবাদকে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের কোনো বিষয় জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের মধ্যে নেই। কিছু কিছু দল রাজনৈতিকভাবে মাঠে ময়দানে এই সমস্ত দাবি তুলতে পারে। অনুপাতিক হারে যেটা আলোচনা হচ্ছে তাতে দেখা যাবে সবসময় একটা ঝুলন্ত পার্লামেন্ট হয়। চলতি মাসেই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি আন্তরিকভাবে সহযোগিতা করছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। আমাদের বক্তব্য বা আমরা কতটা সহযোগিতায় আছি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পেলেন আলোচিত দুদক কর্মকর্তা শরীফুদ্দীন। শুধু চাকরি নয়, 3.5 বছরের সব পাওনা সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছেন উচ্চ আদালত। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দুর্নীতি ধরিয়ে দেয়ায় পুরস্কৃত না করে উল্টো শাস্তি দেয়া ছিল দুঃখজনক। 3.5 বছর আইনি লড়াই শেষে চাকরি ফিরে পেলেন দুদকের আলোচিত কর্মকর্তা শরীফুদ্দীন। ঘটনাটি 2022 সালের। শরীফের আইনজীবী বলছেন, কক্সবাজারে ভূমি অধিগ্রহণ নিয়ে কয়েক লাখ কোটি টাকার 9-6 নিয়ে 620 পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন শরীফ। এর জেরেই তাকে শুধু চাকরিচ্যুত করা হয়নি, দেয়া হয় বিভাগীয় মামলা। একের পর এক বুধবার তার চাকরি ফিরিয়ে দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত। আজকে চূড়ান্ত শুনানি শেষ হয়েছে এবং সেটার রায় ঘোষণা করা হয়েছে। তাকে চাকুরিতে জ্যেষ্ঠতা সহ সকল বেনিফিট সহ বকেয়া বেতন সহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়েছে। শরীফ জানান, অতীতের সবকিছু ভুলে এখন দেশের জন্য কাজ করতে চান তিনি। আমার বয়স অল্প, প্রায় 37 চলে। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন। উচ্চ আদালত তার রায়ে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাকে পুরস্কৃত না করে উল্টো তাকে চাকরিচ্যুত করার ঘটনা দুঃখজনক। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ হলে ক্ষতির মুখে পড়বে রফতানি খাত বহুমুখীকরণের প্রচেষ্টা, এমন শঙ্কা রফতানিকারকদের। তবে শুল্ক ভার কমাতে মার্কিন শর্ত মেনে নেওয়ার আগে সরকারকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রফতানি গন্তব্য। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর এর তথ্য, 2024 সালে দেশটিতে $840 কোটি রফতানির বিপরীতে বাংলাদেশ আমদানি করেছে $220 কোটি পণ্য ও সেবা। বাংলাদেশের দিক থেকে $600 কোটি বেশি এই বাণিজ্য ঘাটতি কমাতে 1 আগস্ট থেকে 35% শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। উদ্যোক্তারা বলছেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে প্লাস্টিক, চামড়া, ইলেকট্রনিক্স সহ উদীয়মান রফতানি খাত। নতুন নতুন শিল্প বা ভ্যালুয়েটেড শিল্পগুলোতে আমরা একটা চ্যালেঞ্জের মুখে পড়ব। ইন্ডিয়া, পাকিস্তান এবং ভিয়েতনাম, এই তিনটের সাথে সামঞ্জস্য যদি থাকে তাহলে আমরা এই সেক্টর আপনার টিকে থাকবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত পারস্পরিক শুল্ক চুক্তিতে যুক্তরাষ্ট্র কোনো দেশের ওপর বাড়তি শুল্ক আরোপ করলে বাংলাদেশকেও তা করতে হবে। এমন কোনো কিছু করবে না যাতে আমাদের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় বা আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। এদিকে মার্কিন শর্ত মানতে গিয়ে যেন বিশ্ব বাণিজ্য সংস্থার আইন ভঙ্গ করে বাড়তি চাপে না পড়ে সরকার, সেদিকে বিশেষ নজর রাখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যদি আমাদেরকে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার বাইরে যে দ্বিপাক্ষিকভাবে কিছু দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং সেটা আমরা স্বীকৃত হই, তাহলে হয়তো বা আমাদের কিছুটা কমতে পারে, কিন্তু সেইটা বাংলাদেশকে অন্যান্য বিষয়গুলো কিন্তু বিবেচনায় নিতে হবে। এর আগে গেল 2 এপ্রিল 37% শুল্ক আরোপ করার 1 সপ্তাহ পর দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা আদায়ে 3 মাসের সময় বেঁধে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইয়ানু শিফাত, সময় সংবাদ। বগুড়ায় বসতঘর থেকে শ্বশুর ও পুত্রবধূর হাত পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। নগদ টাকা, সোনালংকার লুট করেছে দুর্বৃত্তরা। এদিকে ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অপরাধীকে আটকের চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে পরিবারের 2 সদস্যকে হারানোর বেদনায় কাতর স্বজনরা। কান্না আর হাজারিতে ভারী চারপাশ।
মঙ্গলবার রাতে দুপচাঁচিয়ার জিয়ানগরের লক্ষ্মীমণ্ডল গ্রামে ঘুমিয়েছিলেন পরিবারের সবাই। পরদিন সকালে দাদা আফতাব ও মা রিভার হাত পা বাঁধা লাশ দেখতে পায় 7 বছর বয়সী মালিহা। নগদ অর্থ ও স্বর্ণ লুট করা হয়েছে বলে দাবি স্বজনদের। জমি জমা নিয়ে কিছুটা ভেজাল হয়েছে, এই গ্রামের লোকের সাথে কিছুটা কেস ফেস আছে তাদের, আর এর সূত্র ধরেই এই খুন হতে পারে। দস্যুতার কোনো ঘটনা এরকম ঘটে থাকতে পারে বলে মনে হচ্ছে, যতটুকু আমাদের কাছে ইনফরমেশন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে 2 সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন ভোলার রাজাপুরের এক গৃহবধূ। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি শীত কেটে ঘরে ঢোকে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে ধর্ষণ করা হয়। এ সময় বাধা দেয় ছেলের গলায় ছুরি ধরে কামালের সঙ্গে আসা সহযোগী। পরে ঘটনা কাউকে না জানাতে ভিডিও ধারণ করে রাখে সে। নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। কামাল মাঝি গিয়া তারপর আমার মুখটা চাপা ধরছে আর দাওটা ধরছে আমার পোলার গলায়। তদন্ত সাপেক্ষে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত কামাল মাঝির পরিবারের সঙ্গে গৃহবধূর শ্বশুরবাড়ির পূর্ব বিরোধ ছিল বলে জানা গেছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। সন্ধ্যার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 111 জনে দাঁড়িয়েছে। এখনও 172 জনের বেশি নিখোঁজ রয়েছেন। আকস্মিক বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। টেক্সাসে বন্যার ভয়াবহতা না কমতেই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নদীর পানি বেড়ে যাওয়ায় ভেসে গেছে ঘরবাড়ি। এতে মারা গেছেন অন্তত 3 জন। জীবিত উদ্ধার করা হয়েছে 85 জনকে। জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে চীনা উপকূলে টাইফুন ড্যানাসের প্রভাবে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। পুরানো ব্র্যান্ড ভ্যালু ফিরে পেতে একজন ক্রিকেট তারকার খোঁজে বিসিবি। সাকিব মাশরাফি পরবর্তী সময়ে আইকনের অভাব বেশ ভালোভাবে ভোগাচ্ছে ক্রিকেট বোর্ডকে। আরও একটা সিরিজে ব্যর্থতার পর ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি পরিচালক আকরাম খান। প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে, কিসের জন্য প্রেশারে থাকে এটা আমি জানি না, বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্রিকেট খেলতে পারবেন না। কেউ রান আউট হয়ে এমন অ্যাটিটিউড করছে যেটা, তো এখানে কিন্তু আপনার কেউ বেস্ট প্লেয়ার না, সবাই যারা খেলে সবাই কিন্তু ইম্পর্টেন্ট প্লেয়ার। সো এইসব এইসব কিন্তু আপনার করলে আপনার টিম কিন্তু আপনার ডে বাই ডে কিন্তু নেগেটিভ দিকেই যাচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁধ ভেঙে ফেনীতে প্লাবিত 30 গ্রাম। পরশুরামে যান চলাচল বন্ধ। নোয়াখালী বরিশালে জলচটে চরম ভোগান্তি। চট্টগ্রামে নালায় পড়ে আবারও প্রাণ গেল শিশুর। এবং গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত মন্তব্য মির্জা ফখরুলের। বিচারের জন্য ভারত থেকে দ্রুত ফেরত দেওয়ার আহ্বান এনসিপির। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়ের।